হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একরাশ মন খারাপ কাটিয়ে উঠে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেক দিন পর। মন খারাপের কারণ কিন্তু জামাই ষষ্ঠীতে বাবার কাছে না যেতে পারা। যতই বলি না ঠিক আছি, কিন্তু একটা মন খারাপ তো কাজ করেই। ওই পরে যতই সেই দিনটার জায়গায় আমরা গিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করি না কেন, সেই দিনটায় সবাই মিলে সাজুগুজু করে যাচ্ছি, পাড়াতে চেনা মুখগুলোর সাথে দেখা, ওটা একটা আলাদা আনন্দের বিষয়। আমিও জানি, কিন্তু সেই দিনকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বাড়িতে কোনো অশান্তি অবশ্যই নয়। এক তো আমাদের ইনভিটেশন ছিল, আমার না, আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাইয়ের। তো ওনাদের ইনভিটেশন বিকেলবেলায় থাকায় ওনাদের যেতে হয়েছে সেই জায়গায়। তাছাড়াও আমার হেলথ ইস্যু হয়ে গিয়েছিল, তাই আমি সেদিনকে আর যেতে পারলাম না। নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরে কোনো একদিন চলে যাব, একসাথে দুটিতে গিয়ে একটু থেকে জামাই ষষ্ঠীর দিনটা সেই দিনকে সেলিব্রেট করে বাড়ি আসা হবে। কিন্তু যা ভাবা, তার আদেও আমার মনের মধ্যে এক চুলও এরকম চিন্তাভাবনা দেখলাম আমি স্থির করতে পারিনি। মনে মনে ভেবেছিলাম আর সেদিনকে একরাশ মন খারাপ নিয়ে বসেছিলাম। যাই খাই না কেন, যাই করি না কেন, সেই দিনকে কোনো কিছুতেই মন আর নিজেকে স্থির করাতে পারিনি। যাই হোক, দিনটা কোনো রকমভাবে কেটেছে। তারপর আমার মারাত্মক পরিমাণে শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। সবটা সেরে কাটিয়ে উঠতে বেশ অনেকগুলো দিন। ঘেমে নেই স্নান এখনই, ভাবো তাহলে উপরে গেলে কি অবস্থা হবে আমার। যাই হোক, নিচেতে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে যা রান্না করব সেই সরঞ্জাম ওপরে নেই। তা নিচে যখন এসেইছি, এই সমস্ত কাজগুলো একটা একটা করে গুছিয়ে ফেললাম। আজকে আমি আলমারিটা পরিষ্কার করবই, এটা না করলে হচ্ছে না। তো সেই কারণে আমি এপারটা পুরো মিটিয়ে দিলাম, জামা কাপড় পাটের পর্বটা, যেটা আমার বিকেলবেলা করার কথা ছিল, আমি সেটা এখনই করে দিলাম, যাতে বিকেলবেলা আমি ভিডিও করে ওঠার পর একটু অন্তত সময় পাই, যেটা দিয়ে আমি আমার আলমারিটাকে আজকে পরিষ্কার করব। আসলে হয় কি, জায়গা কম তো, একের ওপর এক সাজিয়ে রেখে দিই, একটা টানতে গেলে না আরেকটা বেরিয়ে আসে, তখনই অসুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার। না হলে আমি কিন্তু এতটাও অগোছালো না যে দুদিন ছাড়া আমাকে আলমারি পরিষ্কার করতে হবে। কোনো ওকেশন থাকলেই কিছু বের করতে গেলাম, হয়তো সেটা খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজতে গিয়ে আবার একটা কিছু নামালাম, ব্যাস তোলপাড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে তো সঙ্গে সঙ্গে সময় পাই না আলমারিটা গোছগাছ করার মতো, তাই জন্যই আবার আজকে আলমারিটা নিয়ে বসতে হবে, যা বুঝতে পারছি। আর ভীষণ ব্যাক পেন হচ্ছে, সেই জন্য আমি প্রত্যেক দিন না ওই কাজটা করব বলেও করে উঠতে পারছি না। যাই হোক, দেখা যাক কতদূর কি হয়। বিছানা চাদর তো চেঞ্জ করছিলাম, দেখতেই পেলে। জামা কাপড়গুলো এখানে পাট করে রেখে দিয়েছি সবটা, এখানে এখন থাক। এই যে হ্যামুদেরকে এখন সরিয়ে ওদের এই কাঠের এই যে গুড়িগুলো ওরা ফেলেছে, দানার খোসা, এই যে একজন শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, শুয়ে না বসে রয়েছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। ব্যাস, এই জামা কাপড়গুলো তারপর আমি শেলফে ওখানে রেখে দিয়ে আসবো। চলো, কাজ গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? সবাই কত রকম করে কত কথা বলে, কিন্তু মেয়েদের দুঃখ সেই কথার বেড়াজালে চাপিয়ে কোনোভাবে কমানো আর যায় না। ওই একটু আশ্বস্ত করা যায় যে হ্যাঁ, আমরা যতটা কষ্ট পাচ্ছি, আমাদের মতো আরও অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তারপরেও কি নিজের কষ্টটাকে কম করানো যায়? যতই আমরা সিমিলার ঘটনা দেখি, যতই আমরা সিমিলার কিছুর সাথে রিলেট করি না কেন, মনে হয় আমার নিজের কষ্টটাই সবচেয়ে বেশি। এটা সব ক্ষেত্রেই হয়। আমি জানি না আমার মতো কে ফিল করে, বাট আমি তো ভীষণ পরিমাণে এটা স্ট্রংলি ফিল করতে পারি। এখানে চাল ধুয়ে ভাত বসাবো বলে রেডি করলাম, আর আরেকদিকে মসুর ডাল সিদ্ধ করব। আজকে কিন্তু একটা স্পেশাল রান্না করব, বেশ অনেক দিন পর। একটু মনটা ভালো হয়েছে না, সেই কারণে। বাড়িতে নানান রকমের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেও একটা জায়গা যেখানে এসে আমার একটু শান্তি লাগে, আর বলতে পারো বেশ ভালোও লাগে। শুধু শান্তি না, এই রান্নাঘরের জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গায় যখন আমি কোনো প্রিপারেশন করি না রান্নার, মনে একটা আত্মিক শান্তি আসে। এটা হচ্ছে সবচেয়ে বড় একখানা এমন অনুভূতি, যেটা আমি জানি না আর কে আমার মতো রিলেট করতে পারো। রান্নাঘরে এসে নিজের মনের মতো করে গুছিয়ে কেটে ধুয়ে রান্না করা, পরিষ্কার একটা জায়গায় প্রিপেয়ার্ড করা সমস্ত কিছু, এটা একটা আত্মিক সুখ, আলাদা ইমোশন, তাই না? আজকে কুমড়ো পুঁই শাকের তরকারি করব। বাবাকে বলেছিলাম পুঁই শাক আনতে। ইচ্ছে তো ছিল চিংড়ি মাছ দিয়ে করার, কিন্তু পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করি, আরও একটা প্রিপারেশন যাতে অ্যাড করতে পারি স্পেশাল, সেই কারণে কুমড়ো পুঁই শাকটা নিরামিষ করেছিলাম। তবে দোষের মধ্যে আজকে একটু বেশি তেল দিয়ে ফেলেছি, কি আর করা যাবে। আমার যে তেলের কৌটোটা আমি ব্যবহার করি, সেই তেলের কৌটোটা ইদানিং ধরে আমার রান্নাঘর পরিষ্কার করার পর থেকে
রান্নাঘরে আর অর্গানাইজ করা হয়নি, সেই কারণে একটা ব্রাউন রাইসের কৌটোর মধ্যে মেজে ধুয়ে তার মধ্যে 1 লিটার তেল ঢালা রয়েছে। এবার সেখান থেকে বেশি বেশি করে হাত ফসকে তেল পড়ে যায়, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। অতটা আন্দাজ করতে পারিনি আর কি। এখানে কুমড়ো ডাঁটা এক জায়গায় কেটে নিচ্ছি, আলু আর সাথে ওই তোমার পুঁইশাক। শাশুড়িমা বললেন গাছের ডাল মাঝখান থেকে কেটে রাখতে, তাহলে ওই গাছের ডালটা বসানো যাবে, পুঁইশাক গাছ হতে পারে ওখান থেকে। আমি যদিও কোনো দিন বসাইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বাপু, আমাকে মা যা বললো আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। রান্নাঘরে এসে সেই বরাবর আমি 2-3টে ডাল কেটে রেখে দিয়েছি, আর বাকিটুকু ওই মাঝখান থেকে কেটে ভালো করে তরকারির জন্য দিয়ে দিয়েছি। পুঁইশাকের কিছু শক্ত ডাল থাকে দেখবে, যেগুলো অনেক সময় প্রেশার কুক করতে বলে অনেকে, আমি কিন্তু 4 চালা করে দিয়ে দিই। তাতে হয় কি, ওটা কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, প্রেশার কুক করতে লাগে না। এটা আমার মতামত, আমি জানি না কার সাথে মিলবে। রান্না করার ধাঁচ ধরন এক একজনের এক এক রকম। যেমন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের ভর্তা বানিয়েছি বলে মা বললো যে এত কাণ্ড করে খাওয়ার চেয়ে চিংড়ি মাছের ঝাল করে নেওয়াই ভালো ছিল। আমি মনে মনে করছি যে যেটা যার ভালো লাগে, আমার এটা ভালো লাগা, তো আমি এইভাবেই প্রিপেয়ার করলাম আজকে। সব দিন সবাই জানি আমরা যে পেঁয়াজ রসুন দিয়ে ঘেঁটে দিলে রান্না কোনো একটা পদের খেতে হয়ে যাবে, কিন্তু তারপরেও রান্নাকে অন্য স্বাদের আনার জন্য, অন্যরকম প্রিপারেশন করার জন্য প্রত্যেক নিয়ত আমরা চেষ্টা তো করি। মুখের স্বাদেই সব কিছু, মন ভালো তো সব ভালো, আর মন ভালো করতে গেলে পেট ভালো রাখতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। চিংড়ি মাছগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু ওখানে ভাত একদিকে হচ্ছে আর ডাল সিদ্ধ, দুটো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে তারপরেই চিংড়ি মাছ দিয়ে আর কি পুঁইশাকের প্রিপারেশন, চিংড়ি মাছ দিয়ে ডালের প্রিপারেশনটা আর পুঁইশাকটা বসাতে পারবো। প্রথমে ভেবেছিলাম পুঁইশাকটা দুরকমভাবে করব, কিছুটা মায়ের জন্য মিষ্টি দিয়ে আর কিছুটা আমাদের জন্য ঝাল দিয়ে, কিন্তু তার পরবর্তীতে সময়ের অভাবে আমি দুটোই একসাথে করে দিই, ঝালটা আর দিলামই না। ওইভাবেই আর কি রান্নাটা শেষ করেছি। মানে যা ভেবে রাখা হয় আলটিমেটলি তার কিছুই হয় না, কোন মুহূর্তে কিভাবে যে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে কেউ বলতে পারে না, স্পেশালি রান্নাঘরে হয় এই জিনিসটা, বলো। চিংড়ি মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি, খুব হালকা ফ্রাই করব, কারণ এই চিংড়ি মাছগুলো বেশি ওভার ফ্রাই করার কোনো প্রয়োজন হয় না। পরবর্তীতে এটা শিলনোড়ায় যদি তোমরা বাটতে পারো ভীষণ ভালো হয়। আর আজকে ডালটায় আমি একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম, ডালটায় আমার একটু অল্প জল দেওয়া দরকার ছিল, তাহলে জিনিসটা আমি আরেকটু ওই কি বলবো, ডালটা একটু শক্ত শক্ত রাখতে পারতাম, বাটলে সেই জিনিসটা খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসে। আর এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলা বলতে মুসুর ডালের সাথে চিংড়ি মাছকে আমি সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তো বসানোই ছিল, পেঁয়াজ রসুন আর লঙ্কা এই ফোড়ন দিয়ে আমি বসিয়েছিলাম, আলাদা কোনো গুঁড়ো মশলা নয়, কিচ্ছু না, শুধু নুন হলুদ দিয়েছি, ব্যাস। এতেই কিন্তু যা দারুণ টেস্ট হয়েছে, খাওয়ার পাতে এই নতুন একটা ডিশ পেয়ে আমার বর তো রীতিমতো বলছে এটা কি, আমি বলছি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের ভর্তা, কিন্তু ও কোনোভাবে মানতে নারাজ, ও বলছে যে ভর্তা তো আলু সিদ্ধর মতো মাখে। আমি বললাম এটা ওই চোখার মতো করে আমি কড়াইতে নেড়েছি আর কি। বললো ও আচ্ছা, খেতে খুব ভালো হয়েছে। যদিও নতুন নতুন ডিশ ট্রাই করলে না কোনোটাতেই ও বলে না যে খুব খারাপ খেতে হয়েছে, আজ অবধি শুনিনি সত্যি। এই যে কেলেঙ্কারির মহাপর্ব এখানেই ঘটলো, তেলটা হাত ফসকে বেশিটাই পড়ে গেছে, ভাবলাম হয়তো তরকারির জন্য ঠিকঠাক, কি আর বলবো বলো, মাথা মুন্ডু কাজ করছিল না সেই সময়, বসিয়ে দিয়েছি সবজি সমেত, তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল। এই যা, বাকি তরকারি খুব সুন্দর খেতে হয়েছিল। আমার জন্য আরেকটু ঝাল হলে ভালো হতো, তবে আমি ঝাল না দিয়েও মা বলছে মায়ের ঝাল লাগছে। কী কাণ্ড বলো, আজকে আমি বললাম মাকে তোমার এটা সম্পূর্ণ ম্যানিয়া, মা অর্থাৎ কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি। মাকে বললাম এটা তোমার সম্পূর্ণ ম্যানিয়া, আজকে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ ওপরে ছিলই না, নুন হলুদ মিষ্টি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করেছি, তাতে তোমার ঝালটা কোথা থেকে লাগছে বলো। যাই হোক, যার যেটা ব্যাপার, আমি তো আর এখানে আলাদা করে কিছু বলতে পারি না। রান্না বসিয়ে দিয়ে শেষ পর্বের দিকে যখন সমস্ত কিছু, তখন বাসনপত্রগুলো আস্তে আস্তে মেঝে ধুয়ে গুছিয়ে রাখছি, কারণ বেলা তো ধীরে ধীরে অনেকটাই গড়িয়েছে। বাসনপত্রগুলো এখানে মেজে নিয়ে তারপর ছাদের দিকে আর কি এগোবো। আমি ওইদিকে সকালবেলা যেহেতু এগোতে পারিনি, কারণ নিচে চলে গিয়েছিলাম ঘর পরিষ্কার করতে করতে, ওদিকে অনেকটা বেলা হয়ে গেছে। ওপরে এসে আবার তোমার রান্না বসাতে চলে গিয়েছি, ওখানে রান্নার পর্ব ছেড়ে আর বেরোতে পারছিলাম না। আর পাখার সামনে থেকে নড়তে সত্যিকারের কথা একদমই ইচ্ছা করে না, এটা হচ্ছে সবথেকে মূল কারণ রান্নাঘর থেকে না বেরোনোর। কারণ ওখানে আমি একটা ছোট টেবিল ফ্যান চালিয়ে কাজ করি, তোমরা দেখেছো হয়তো। ওই টেবিল ফ্যানটা না আজ থেকে 2 বছর আগে বাবা দিয়েছিল। এই ঘরে প্রচণ্ড তাপ নামে, তো একমাত্র ওই টেবিল ফ্যানটার হাওয়ার সামনে বসে থাকলে একটু আরাম পাওয়া যায়। ওপরের কোনো সিলিং ফ্যান তো চালানোই যায় না, প্রচণ্ড পরিমাণে গরম লাগে, বিশ্বাস করো। এই যে এখানে বাসনপত্রগুলো গুছিয়ে মাজা ধোয়া করে নিচ্ছি, এখানে একবার ধুয়ে রাখছি, এরপর আবার ভালো করে ধুয়ে স্ল্যাবের ওপর উপর দেবো।
তার মাঝে ওই রান্নাটা একবার চেক করতে হবে বলে আর কি এখন এখানে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে রাখলাম। আর আমি এই জায়গাটাতেই রাখি। আমি আগে ভাবতাম যে আমি ঠিকঠাক জায়গাতেই গ্যাসের রাখার জায়গাটা করছি, জানলার সামনে। পর আমাকে কিন্তু বলেছিলেন আমার শাশুড়ি মা, এই দিকে শেলফটাতে তুমি গ্যাস রাখার বন্দোবস্ত করো, তাহলে তুমি বাসন মাজা ধোয়া করে রাখতে পারবে, ওখানটায় বাসন মাজতেও সুবিধা হবে। আমি তখন কথা শুনিনি। আমার একটু অন্যরকম রান্নাঘর করার ইচ্ছে ছিল। পুরো এই স্ল্যাবটা না আমি পুরো চৌকো করে চারিদিক দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বললো দেয়াল খেয়ে যাবে, মিস্ত্রি কাকু বললেন। সেই কারণে ওনার পরামর্শতে আমি আর করলাম না। কিন্তু আমার সেটআপটা হয়ে গেছে পুরোপুরি অন্যরকম। আমি বেসিনটা এরকম করতে চাইনি। আমি বলেছিলাম বেসিনটাকে সুন্দর করে পাথরের সাথে মিশিয়ে দিতে, বাট ওনারা কোনো রকমভাবে সামহাও সেটআপ করতে পারেননি। এখানে আর কী করা যাবে, যা হয়েছে তাই ভালো। নি মামার চেয়ে কানা মামা ভালো বলে না, সেরকম। ঘরদোর একটু হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি। ঘর সকালবেলা মুছে একেবারে স্টিকটা নিয়ে নিচে চলে গিয়েছিলাম, তো নিচের ঘরও মোছা ধোয়া হয়ে গিয়েছিল, তবে আমি সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। শুধু উপরের ঘরের বিছানাটা আমি তো এখানে শোয়া বসা হয় না বলে আমি ঝাড়ঝুড় করি না সব সময়, তো ওই গাছে জল দেওয়ার সময় একটু হালকা পাতলা করে বিছানাটা টান করে নিয়ে গাছে জল দিয়ে ছাদে চলে এলাম। ঘরদোর পরিষ্কারই থাকে আমার। এই যে ছাদে জামাকাপড়গুলো মেলি, এই জামাকাপড়গুলো তুলে যদি অনেক জামাকাপড় হয়ে যায় সেগুলো না নিচে নিয়ে গেলে তখন সেগুলো জড়ো হয়। অতএব আমি এখানে জামাকাপড় আর এখন রাখি না, টুকটুক করে নিচে নিয়ে চলে যাই, অথবা ছোটো ছোটো করে পাট করে নিচে নিয়ে যেতে শুরু করে দিই। এই হচ্ছে কথা। এখন ছাদের কাজটা মিটিয়ে নিচ্ছি। ছাদে পাখিদের দানা পড়ে ভর্তি হয়ে থাকে সবসময়, কারণ ওরা দানা খায় কম, ছড়ায় বেশি, তাই অল্প অল্প করে দানা দিই আর রোজ রোজ দানা দিই। এখানে পাখিদের দানা দিয়ে ওদের সমস্ত কাজকর্ম করে ছাদ পরিষ্কার করে জল ঢেলে দিয়েছি, আর সাথে এই গাছগুলো জল দিয়ে ছাদের কাজ শেষ করব। ছাদে কি আসা বললেই আসা, ছাদে কিন্তু প্রচুর কাজ থাকে, আরও কাজ থাকে, কিন্তু আজকে আর সেই মধ্যে সেই কাজগুলো করলাম না। গাছে যেরকম ওষুধ দেওয়া বা সার দেওয়ার কাজ, মাটিগুলোকে অনেক দিন ধরে ঠিক করব ভাবছি, সেটা আর হচ্ছে না। যাই হোক, কী আর করা যাবে। আজকে পুরো ভিডিওটা ভয়েস ওভারের ওপর দিয়ে দিচ্ছি, কারণ সত্যিকারে কথা বলতে কাজ করতে করতে একদম ইচ্ছে করছিল না। অনেক দিন পর ব্লগ করছি তো কেমন জানি কেমন একটা আরও ছাড়ো ভাব মনে হচ্ছিল। এদিকে ও কখন দোকান থেকে বাড়ি চলে এসেছিল আমি জানতাম না। হুট করে কাজ করতে করতে উপরে এসেছে। তখন ছাদে দাঁড়িয়ে থেকে বকবক করতে করতে বললাম নিচে থেকে টবটা আনো, গাছটা বসিয়ে দিই, কিন্তু বাবু বলল আজকে আমার ভালো লাগছে না। যাই হোক, কালকে আমাকেই নিচে থেকে আনতে হবে। মাঝে এখানে তর্কাতর্কি হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে, সেটা আর নাই বা বললাম। তরকারির লুকটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আর ফাইনাল লুক হচ্ছে এটা পুঁই শাকের তরকারির। এখানে চিংড়ি দিয়ে ডালের ভর্তাটাও তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি। দুটোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে দেখতে বেশি টেস্টি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে ফল কেটে নিয়েছিলাম হচ্ছে পেয়ারা। আজকে ফল ছিল পেয়ারা, তো সেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে খাই দাই করে নিয়েছি। রাত্রের জন্য করছিলাম একটু থোড় ভাজা, কারণ বাবা আজকে রাত্রেবেলায় কী খাবে তার কোনো ঠিক ছিল না, সেই কারণে থোড় ভাজার প্রিপারেশনটা করে নিয়েছিলাম। তাছাড়া থোড়টা দুদিন ধরে রয়েওছে, ভাবলাম না চলো আমি থোড়টা করেই নিই। ভিডিও করতে আজকে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই চ্যানেলে, যেহেতু এই চ্যানেলের জন্য আমি শ্যুট করছিলাম। একটাই ফোন, একটাই মানুষ, কত দিক সামলাই বলো দিনই। তাই এখানে থোড়টাকে গুছিয়ে কেটে নিচ্ছি। এত খোলা যে সামান্য একটুখানি আর কি হলো, তাতে আমি একটা আমার আলু দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা বসিয়েছিলাম। থোড় আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু, আর কে কীভাবে কোন প্রসেসে রান্না করো সেটাও বলো। আমাদের বাড়িতে অন্যরকমভাবে হয়, যেমন কিছুই ফোড়ন দেয় না, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেয়। আমি আবার মাঝে মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিই, মাঝে মধ্যে আবার রসুন ফোড়ন দিই, শুধু রসুন লঙ্কা ফোড়ন দিই। আমার মনে হয় সুন্দর একটা গন্ধও হয় আর খেতেও বেশ স্বাদের হয়। আমি জানি না কে কে কেমনভাবে খাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কীরকমভাবে থোড় আলু ভাজা রান্না করো। আমি তো এইভাবে করি, আর খেতেও বেশ সুস্বাদু হয়। শুধু পাতলা করে একটু ডালের প্রয়োজন, দেখবে ভাতের সাথে জমে ক্ষীর হয়ে যাবে, যে কোনো সময়ই খাও না কেন। রসুনটাকে আমি হালকা থিতো করে দিয়েছিলাম, পুরোপুরি বাটা বা এমন কিছু করে দিইনি, বা কুচিয়েও দিইনি, আমি থিতো করে হালকা দিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে। তো থোড় আলু ভাজা আমার হয়ে যাওয়ার পর আমি রুটি করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে তাই আমি আর রুটির ঝামেলার দিকে যাইনি। রুটি বলেছিলাম কিনে নিয়ে চলে আসতে, আজ আর আমি পারবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টির তো কোনো ছোঁয়াই নেই। এই গরমের মধ্যে আমি আর জাস্ট পেরে উঠছিলাম না। তো চলো এখনের মতো টাটা। থেকে আবার রেগুলার ব্লগ ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।